যে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক দেশ। সংবিধানে সেই কথাটা লেখা হয়েছে। সেই কথাটা লেখার পর 1950 সালের 26শে জানুয়ারি, এই যে গত 26শে জানুয়ারি গেল, আপনারা দেখলেন যে সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতেই কিন্তু পতাকা উত্তোলন করে ভারতবর্ষের এই সাধারণতন্ত্র দিবসকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করলাম। কিন্তু এক শ্রেণীর লোক তারা বলছে না, এই স্বাধীনতাটা স্বাধীনতা না, এই সাধারণতন্ত্রটা সাধারণতন্ত্র না, গোটা জায়গাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে জনমানুষে। আপনারা দেখবেন সংবাদে, মিডিয়ায় কিছু মিডিয়া আছে যাদের আমরা গদি মিডিয়া বলি। এই গদি মিডিয়াগুলো কয়েকদিন আগে প্রচার করছিল যে মোহন ভাগবত, আরএসএস এর প্রধান, উনি বললেন স্বাধীনতা ওই 47 সালে হয়েছে কিনা আমি জানি না, আমাদের স্বাধীনতা শুরু হয়েছে 22শে জানুয়ারি 2024-এ, যেদিন রাম মন্দির উদ্বোধন করা হলো। অবাক কাণ্ড। আরে ভাই, তোমার প্রধানমন্ত্রী এই সংবিধানকে, এই শপথ নিয়েই আজকে দেশের প্রধানমন্ত্রী, সমস্ত দেশটাকে তিনি চালাচ্ছেন, তিনি গোটা দেশের জায়গাটা নিয়ন্ত্রণ করছেন। আজকে তুমি বলছো ওই স্বাধীনতা স্বাধীনতা নয়, তাহলে তুমি কোন স্বাধীনতা বলে ওই চেয়ারে গিয়ে বসে আছো তোমার প্রধানমন্ত্রী? একটাও আপত্তি, একটাও বিরোধিতা কোথাও থেকে কোনো বন্ধু, মোদী সরকারের কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো ব্যক্তিত্ব এখনো পর্যন্ত করেননি। কোনো মিডিয়ায় পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আলোকপাত করছে না। গোটা মানুষ, আমরা যারা স্কুল কলেজ থেকে পড়ে এসেছি, ভারতবর্ষের স্বাধীনতা কবে? 15ই আগস্ট 1947, সেটাকে ভুলিয়ে দাও। এই ভাবনা দিয়ে আজকে গোটা ভারতবর্ষের আমাদের যে সমস্ত উদীয়মান ছেলে, উদীয়মান ছাত্র যারা স্কুল কলেজে উঠে আসছে, তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকিয়ে দাও, স্বাধীনতার জায়গাটাই পাল্টে দাও। প্রশ্ন করি বন্ধু, কোথায় ছিলে তোমরা যেদিন ভারতবর্ষের এই স্বাধীনতার জন্যে জামিয়াতের মতো মৌলানা সাহেবরা এবং সারা ভারতবর্ষের আপাত জনসাধারণ ধর্ম, মত, জাতি নির্বিশেষে তারা এক হয়ে লড়াই করেছিল, আত্মবলিদান দিয়েছিল, নিজেদের রক্তের বিনিময় করে ভারতবর্ষকে একটা জায়গায় স্বাধীন করে ভারতবর্ষের আজকে সাধারণ মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। সেদিন তোমরা কোথায় ছিলে? তোমাদের একজনকে খুঁজে পাওয়া যায়নি। নাগপুরে যে এখন সভা করে বসে আছো, আরএসএস, 1925 সালে জন্ম নিয়েছো, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তোমার কোনো অবদান আছে? তোমরা পার্লামেন্টে বলো, সব লোক জানতে পারুক যে আমরা এই কথা এর মাধ্যমে এই স্বাধীনতা এনেছিলাম। বলার একটা লোক নেই। আমি কয়েকদিন আগে দেখছিলাম একটা মিডিয়াতে যে ভারতবর্ষের যত খুন হয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই কিন্তু এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য লড়াই করেছেন। এবং একজনের লোক এখনো পর্যন্ত, আমার বন্ধু মোদির দেশ গুজরাট থেকে একজন খুনির নাম পাওয়া যায় না। ওখানে আমাদের দিল্লিতে ইন্ডিয়া গেট আছে, ইন্ডিয়া গেটের যে লিস্ট আছে, সেই লিস্টে যে নামের লিস্ট পাওয়া যায়, সেখানে একজনকেও মোদির ওই গুজরাট থেকে পাওয়া যায় না। আমরা দুজন নেতাকে ওখান থেকে পেয়েছিলাম যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লড়াই দিয়েছে, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী আর বল্লভভাই প্যাটেল। বাকি বলিদান কে দিয়েছে এখনো পর্যন্ত পায় না। এরা বলছে যে আমরা এনআরসি আনবো, কেন না এখানে যত সন্ত্রাসবাদীরা এসে আঘাত করছে তাদের তাড়াতে হবে। আরে বন্ধু, তোমার আমলে এই গত 10 বছরে ভারতবর্ষ থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকা চুরি হয়ে বেরিয়ে গেল। তার 38 জনের মধ্যে 37 জন লোক হচ্ছে তোমার গুজরাটের লোক। তুমি বলছো যে আমি এই সন্ত্রাসবাদীদের বন্ধ করার জন্য এনআরসি এনেছি। বন্ধু, এখনো পর্যন্ত যেসব লোকগুলোকে তুমি ধরেছ, মুসলিম যে সমস্ত মানুষদের ধরেছ, ইউপিএ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, যে অ্যাক্টে যে কোনো সময় যে কোনো পুলিশ অফিসার আমার ব্যাগে একটা রিভলভার ঢুকিয়ে বলে দিল যে সন্ত্রাসের কাজের সঙ্গে যুক্ত, আর ওই কুচবিহার যাচ্ছিল, কুচবিহারে
কোনো বড় মিটিংয়ে এবং সেখানে কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, সে আমাকে কালকে ইউপিএ একটা অ্যারেস্ট করে দিল। এই ইউপিএ একটা প্রয়োগ করা হচ্ছে এই বেছে বেছে মুসলমানদের উপরে। একটাও প্রমাণ হয়নি এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হাজার হাজার মামলা ঘুরপাক খাচ্ছে, কোনো মামলায় প্রমাণ হয়নি যে একজন মুসলিম ইউপিএ অ্যাক্টে যারা অলরেডি অ্যারেস্ট হয়েছিল এতদিন ধরে, যাদের অ্যারেস্ট করা হয়েছিল তারা সন্ত্রাসবাদী। একটাও প্রমাণ হয়নি। সেই জন্য বন্ধু দুটো কথা বলি, যে ভেবে দেখো এ দেশটা তুমি যেভাবে ভাবছো, ভারতবর্ষে তুমি তো পেয়েছো মাত্র 30% ভোট। 70% লোক তোমাকে ভোট দেয়নি। তুমি সেই 70% লোকের ভোটে যখন তারা ময়দানে নেমে আসবে, তোমার যে গদি, তোমার গদি থেকে তোমাকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দেবে, কিংবা ভারত মহাসাগরে, কিংবা প্রশান্ত মহাসাগরে। কারণ আমেরিকা তোমার কাছের দেশ, বন্ধু দেশ। সেই জন্যই আপনারা জামিয়াতের নেতৃত্বে, বিশেষ করে আমার সাহেব সিদ্দুল্লাহ সাহেব যে প্রচেষ্টা করে সমস্ত মানুষের মধ্যে ঐক্য এবং বন্ধুত্ব এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন। এখানে যারা আমরা আছি, একটু আগে বলেছেন আমার পূর্ববর্তী বক্তা, এখানে আমরা কোনো ধর্মের উপরে ভিত্তি করে সবাই ডাকিনি। জামিয়াত কোনো ধর্মের উপরে ভিত্তি করে কোনো দল চালায়নি। সমস্ত মানুষকে নিয়ে, ভারতবর্ষ যেমন সমস্ত মানুষের দেশ, নানা ফুলে রাঙানো দেশ। এখানে একটা ফুল না, এখানে হাজার ফুলে রাঙিত দেশ। আমার ছোট থেকে যে বাচ্চা, সেও যেন এই কথাটা শিখে, সে যেন না বলে যে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে 22শে জানুয়ারি 2024 সাল, এ কথাটা যেন সে না শিখে। এই জায়গার পরে আমি যেটুকু বলবো, ওয়াকাফ অ্যাক্ট নিয়ে একটু বলার দরকার আছে। প্রথমতই বলি যে ওয়াকাফ অ্যাক্ট আছে, 4টে বা 6টা জায়গায় সংশোধন করলেই এই জায়গাটা কিন্তু আমাদের যেটুকু অন্যায় বা অবিচার আমাদের ওয়াকাফ নিয়ে মুসলিম ভাইয়েরা বা হিন্দু ভাইয়েরা যেখানে অত্যাচারিত হচ্ছে বলে উনি দাবি করছেন, মোদী সরকার এবং তার লোকজন এইটুকু সংশোধন করলেই, এবং সেটা আমার রাজ্য সরকারও পারেন। রাজ্য সরকারের হাতে যে ওয়াকাফ আইন আছে, এই আইনের পরে একটা রুলস তৈরি করা, বিধি তৈরি করার একটা ব্যবস্থা আছে। গত 2022 সালে আমি হাইকোর্টে মামলা করেছিলাম, কোনো বিধি তৈরি হয়নি বলে। বাধ্য হয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সরকার বিধি তৈরি করলো এবং সেই বিধিটা সবার হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই বিধির মধ্যে এখনও অসম্পূর্ণতা আছে, সেইটাকে যদি সম্পূর্ণ করে দেওয়া হয়, কোনো ওয়াকাফ আইনের দরকার নেই। সে কী যে জায়গাটা আমি আজকে সেটা সবার সামনে জানিয়ে দিই। সেটা হচ্ছে, বর্তমান যে আইনের বার আছে যে 1 লক্ষ টাকা চাঁদা না দিলে ওয়াকাফের যারা মতোয়ালি আছে, তারা ওয়াকাফের যে নির্বাচন হয়, মতোয়ালিদের মধ্য থেকে একজন মেম্বার নির্বাচিত হন, তিনি হতে পারবেন যারা 1 লক্ষ টাকা করে চাঁদা দেন ওয়াকাফ থেকে। এবার যারা তার নিচে চাঁদা দিতে পারেন না, তারা কেউ ওয়াকাফের ভোটে দাঁড়াতে পারবেন না বা ভোট দিতেও পারবেন না। তো শুধু এই সংশোধনটা করলে ওয়াকাফ আইনটা সর্বব্যাপী হয়ে যাবে। যার হাতে ওয়াকাফ আছে বা যারা মতোয়ালি আছেন, সব মতোয়ালিদের মধ্যে থেকে নিযুক্ত হতে পারবেন অথবা ভোটও দিতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মতোয়ালি নিয়ে যে গোলমাল, আমার ঠাকুর দাদা কি তার আগের দাদা ওয়াকাফটা তৈরি করেছেন। আপনারা ওয়াকাফের ব্যাখ্যা নিশ্চয়ই আপনাদের দেওয়ার দরকার নেই, আপনারা সবাই জানেন, গ্রামে গঞ্জে আশেপাশে ছিটিয়ে আছে। তো সেই ওয়াকাফটা সেই দাদার পরে দলিলে উনি যা বলে গেছেন, নিয়ম হচ্ছে তারপরে দলিল মোতাবিক তিনি নির্বাচিত হবেন। কিন্তু এখন দেখা যায় দাদার পরে বাবার পরে তার ছেলে এখন এসে গেছে। সে যখন গিয়ে ওয়াকাফ বোর্ডে একটা দরখাস্ত করে, তখন ওয়াকাফ বোর্ড বলে না, ওখানে একটা করাপশনের একটা গ্রুপ বসে আছে ওয়াকাফ বোর্ডে। তারা কি কাণ্ড করে? তারা কি করলো, কিছু টাকা খাওয়ার বিনিময়ে যে লোকটা ওই ফ্যামিলির কেউ না বা ওয়াকাফ ডিডের সঙ্গে তার কোনো যোগও নেই, তাকে মতোয়ালি বসিয়ে দিয়ে ওই প্রপার্টিটা দামি প্রপার্টি, কেন লক্ষ লক্ষ বিঘে জমি ওয়াকাফের হাতে আছে। কলকাতায় তো বিস্তৃত জায়গা ওয়াকাফের হাতে আছে এবং সেগুলোর দাম অনেক, লক্ষ লক্ষ টাকা।
কাউকে অ্যাপয়েন্ট করে দিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা কী করে কামিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা করছে তারা। আমরা বলছি আইনের রুলসে যদি আমরা এই সংশোধন যদি আমরা চাইতে পারি যে অবিলম্বে তুমি ওইটা করো, ওয়াকফ বোর্ডের মধ্যে দায়িত্ব থাকবে না, এই ব্যাপারটা দেখার দায়িত্ব থাকবে ওয়াকফ ট্রাইব্যুনাল বলে একটা বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, পাঠিয়ে দাও। সেখানে বিচারক থাকবে, দুপক্ষের আইন থাকবে, সেখান থেকে ফয়সালা হবে কোন লোকটা ওই ফ্যামিলির লোক এবং সে মতোয়াল্লি হবে। তোমাদের হাতে ক্ষমতা থাকবে না, ওয়াকফ বোর্ডের হাতে আর ক্ষমতা থাকার দরকার নেই এবং সেই আইনটা তৈরি করতে পারে রাজ্য সরকার। আমি সেই জন্য আমি সাজেশন রেখে যাচ্ছি এবং আমার মাননীয় মন্ত্রী সাহেব আছেন, আপনারা এটা পারলে আমাদের মাননীয় চিফ মিনিস্টারকে বলবেন এবং আগামী দিনে ওয়াকফ দুর্নীতি দূর করার একটা বড় রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। আর আছে কি আছে না, যারা ওয়াকফকে তাড়িয়ে দিচ্ছে, ধরুন মতোয়ালি আপনি ছিলেন, একটা অভিযোগ আপনার নামে করলো, উনি অমুক জায়গায় জায়গা বিক্রি করে দিয়েছেন, সুতরাং ওকে এখান থেকে হটিয়ে দাও, এখান থেকে ওকে হটিয়ে দাও। তো হটিয়ে দেওয়ার জন্য কি করলেন, ওয়াকফ বোর্ডে একটা বসে ওরা সিদ্ধান্ত করলো, যারা আইনও জানে না কানুনও জানে না তারা সিদ্ধান্ত করলো যে একে সরিয়ে দাও, একটা নতুন লোককে বসিয়ে দাও, যে আমাকে টাকা দিয়েছে তাদের বসিয়ে দাও। এই ঘটনার ফলে কি হলো, ফলে যে লোকটা জেনুইন থাকার কথা সে লোকটা ওখান থেকে সরে যেতে বাধ্য হলো। এই আইনটাও ওয়াকফ ট্রাইব্যুনালের হাতে দিয়ে যাও, বিচার বিভাগের হাতে দিয়ে দাও, তোমার হাতে, ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। আর তৃতীয় যেটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি ব্যবহার, এখন পর্যন্ত আমরা খুব বড় জোর সেটা স্কুল কলেজ মাদ্রাসা বা মসজিদ করতে পারি, কিন্তু ওয়াকফ প্রপার্টি ব্যবহারের ক্ষেত্রে সেটা একটু ক্ষমতাটা একটু বাড়িয়ে দিতে হবে, দিলে সমস্ত ওয়াকফ প্রপার্টি যেখানে যেখানে ওয়াকফগুলো থেকে কোনো ইনকাম হচ্ছে না সেগুলো কীভাবে ব্যবহার করা যাবে, ইন্ডাস্ট্রি করা যায় কিনা, কমার্শিয়াল পারপাসে লাগানো যায় কিনা, সেইগুলো ভেবে একটু আইন সংশোধন করে দিতে হবে। তাহলেই কিন্তু নতুন যে আইন আমাদের মোদী সরকার আনার চেষ্টা করছে এবং আপনাদের কাছে আমার কাছে যে খবর আছে আগামী 5 তারিখের আগেই আইনটা পাস করে নেবে, কারণ জেসিবি অলরেডি পাস করে দিয়েছে। জেসিবিতে 9জনকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে নিজের আইন পাস করেছে এবং পার্লামেন্টেও চেষ্টা করবে তারা পাস করতে। ও যদি পাসও হয়ে যায় আপনাদের কাছে এই ভরসা আমরা দিতে পারি, আগামী দিনে ভারতবর্ষের যে সংবিধান আছে 1950 সালের যে সংবিধান আমরা গ্রহণ করেছি সেই সংবিধানে এই ব্যবস্থা আছে 25 থেকে 29 ধারার মধ্যে যে আমার অধিকার তুমি কেড়ে নিতে পারো না। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী তাদের যে নিজস্ব আইন কানুন তারা মেনটেন করবে, তা তুমি কেড়ে নিতে পারো না। সুতরাং সেখানে আমরা বাধা দেব এবং সে বাধা দেওয়ার জন্য দরকার হলে আমরা আরও বড় করে লয়ারদের গ্রুপ তৈরি করে নেব এবং সেখানে আমাদের সাহেব আছেন, জামাতি উলমানের সেন্টার নেতৃত্ব আছেন, সবার সাহায্য নিয়ে আমরা এটা রুখে দেব ইনশাল্লাহ। সেটা কার্যকরী হবেই, এইটুকু বলতে পারি যে আইন তৈরি ওরা করলেও আইন ওরা তৈরি করতে পারে, দালাল কতগুলো এমপি বসিয়ে রেখেছে তাদের দিয়ে তৈরি করতে পারে। আমরা এই আইনটাকে ইনশাল্লাহ রুখে দেওয়ার ক্ষমতা আমরা আছে এবং সেটা রুখে দেওয়া হবে। এই ভরসাকে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আমার ভালোবাসা।